আমি আগে দিন একটা মানে আলোচনা করেছিলাম আর কি। কাবরেরা খুবই আমাদের জন্য, আমি মনে করি যে আমরা যে অবস্থানে ছিলাম কাবরেরা যখন ইন করে, হ্যাঁ, একেবারে এক ধরনের বলতে গেলে নাম পরিচয়হীন কোচ। হ্যাঁ, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে সে মোটামুটিভাবে আমাদের যেই মানের দল সেই হিসাবে সে ঠিক আছে। আমরা যেই অর্থ খরচ করি বা যেই মানে আমরা যেই লেভেলে খেলতে চাই সেই হিসাবে কাবরেরার আমি মনে করি যে বাংলাদেশ টিমে তার অবদান আছে এবং সে একটা স্টেজ থেকে আমাদেরকে কিছুটা হইলেও আরেকটা জায়গায় নিয়ে আসতে পেরেছে। বিশেষ করে অনেক মানে একটা জায়গায় যে এই যে আমাদের কিছু খেলোয়াড়ের উপর যে নির্ভরশীলতা, এই নির্ভরশীলতা কিন্তু কাটিয়ে একটা মোটামুটিভাবে একটা পুল সে তৈরি করতে পেরেছে, যেখানে 30-35 জন খেলোয়াড় অন্তত পক্ষে আমার চয়েস করার মতো আছে। আপনি ইন আউট করে আপনি এদেরকে খেলাইতে পারেন। এই জায়গাটা কাবরেরা আমি মনে করি সে একটা পুল তৈরি করতে পেরেছে। কিন্তু আমি যে কথাটা বলেছিলাম যে আপনি তো যখন প্রাইমারি স্কুলে পড়েন, প্রাইমারি স্কুলে পাশ করে আপনি ক্লাস 5-এ পাশ করার পরে আপনি হাই স্কুলে যাচ্ছেন। তো হাই স্কুলে আপনি প্রাইমারি স্কুলের সেরা শিক্ষক, আপনার সেই সেরা শিক্ষককে তো আপনি হাই স্কুলে নিয়ে যাচ্ছেন, আপনাকে ওই স্টেজে আপনাকে আবার নতুন শিক্ষকের কাছে আপনাকে ক্লাস করতে হচ্ছে। আপনি যখন হাই স্কুল থেকে আবার কলেজে যাচ্ছেন সেখানে কিন্তু আরেক ধাপের অন্য ধাপের শিক্ষকের কাছে যেতে। সুতরাং আমরা যদি হামজা চৌধুরীকে যখন আমি নিয়ে আসলাম, সামিত সোমের মতো খেলোয়াড়কে যখন আমি দলে নিয়ে আসলাম, তখন কিন্তু আমরা সার্বিকভাবেই আমার দলটা একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে, ফলাফলের দিক থেকে ফিফা র্যাঙ্কিংয়ের দিকে বা এশিয়া কাপের বিবেচনায় আমরা কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো ছাপ ফেলতে পারিনি। বাট হামজার মানের খেলোয়াড়, সামিতের মানের খেলোয়াড়কে যখন কোচিং করাবেন আপনি, সেই দলটাকে কি স্ট্র্যাটেজিতে খেলাবে, তাদেরকে কিভাবে সে মানে টিপস দিবে, কিভাবে তাকে পজিশনিং দিবে, তা এই জায়গায় ওই কাবরেরার জায়গায় যদি আপনি ফিক্সড থাকেন তাহলে কিন্তু হচ্ছে না। তাহলে তার চেয়ে উপরের লেভেলের ভালো মানের কোচ বাংলাদেশ দলে এখন খুবই জরুরি। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা।